নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। এই চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করছি বিখ্যাত বাংলা ছায়াছবি হংসরাজের 50 বছর। অনেক দিন পর শামুদার বাড়িতে পদার্পণ করল স্বয়ং হংসরাজ রূপী অরিন্দম গঙ্গোপাধ্যায়। সঙ্গে নিয়ে এলো টিয়াকে মানে স্বর্ণালী নাগ এবং তার স্বামী সজল নাগ। আর এলো ডনি সাগরেদ নিরু অর্থাৎ বাবিন গুহ। নূপুর এবং ডনিকেও খোঁজা হয়েছিল, কিন্তু ওরা এই অনুষ্ঠানে আসতে পারল না। গানে গল্পে জমে উঠল একটি বৈঠকি আড্ডা। আর আমাদের এই আড্ডার লাইটিং এবং ভিডিওগ্রাফি করল আমাদের বন্ধু সমীরণ। আর আড্ডার আগে নমিতা সবাইকে একটু জলযোগে আপ্যায়ন করল। তাহলে চলুন আজকের এপিসোডটা এখানেই শুরু করা যাক। লা 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 লা। এই শামু, কোথায় গেলি? চল, তোর বাড়িতে চলে এলাম। শামু ধর, চল। আরে তোরা সবাই এসে গেছিস, দারুণ আড্ডা হবে আজ। বস বস। রোল রোলিং। দেখি 50 বছর ধরে বেঁচে আছে সবার ঘরে। দেখি 50 বছর ধরে বেঁচে আছে সবার ঘরে। নমস্কার বন্ধুরা, শামুদাস লাইফস্টাইলের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। 1976 সালে শুরু হয়ে দীর্ঘ 50টি গৌরবোজ্জ্বল বছর অতিক্রান্ত করে আজ 2026-এ দাঁড়িয়ে যে বাংলা ছায়াছবিটি আপাময় বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে এবং তার স্বর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে, তার নাম হংসরাজ। আমরা গর্বিত এই ছায়াছবিটির সঙ্গে যুক্ত হতে পেরে। আজ এই সংক্রান্ত বা আমার এই চ্যানেলে এই হংসরাজ সংক্রান্ত বেশ কিছু এপিসোড আপনারা দেখেছেন। আপনাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনারা অসংখ্য কমেন্ট এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, এজন্য আমার আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে আমার একটি অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আবার আমরা মিলিত হয়েছি এখানে বেশ কিছু আমাদের সেই যুগের বরেণ্য অভিনেতা অভিনেত্রীকে স্মরণ করে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্যে, এবং তাদের কারো কারো সঙ্গে আমাদের যে অল্প বিস্তর কাজের অভিজ্ঞতা হয়েছিল সেই সম্পর্কে কিছু গল্প সেইখান থেকে আমরা প্রত্যেকে কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্যাপারে আমাদের মধ্যে সবথেকে বেশি যার অভিজ্ঞতা বলাই বাহুল্য আমাদের অরিন্দমের। শামু, আমাদের অভিজ্ঞতার কথা বলছিস। আমাদের অভিজ্ঞতা তো অনেক কিছু আছে, কিন্তু আমাদের আরেকটা অভিজ্ঞতাও ছিল। সেখানে হঠাৎ নীলুকে দেখেছিলাম। নীলু সেই বস্তা ফস্তা নিয়ে আমার সেই নীলুর তো আমি জানি না, নীলুর সব আগে নীলুর একটু অভিজ্ঞতার কথা শুনি, সেই অভিজ্ঞতার পরে তারপরে আমরা আমাদের অভিজ্ঞতার কথা। ও হঠাৎ করে ক্যামেরার সামনে এসে আমার তুলে দে না ভাই, ওই বড় লোকের ছেলে ডনি আর রাধু নিজেদের মধ্যে ছবি তুলছে, ও হঠাৎ এক ব্যাগ রেশন নিয়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে হঠাৎ করতে করতে এলো। হ্যাঁ, তাও বল তুই। না, অ্যাকচুয়াল ব্যাপারটা কি, তোরা যিনি অনেকের সঙ্গে কাজ করেছিস সেই হিসেবে তোদের অনেক রকম অভিজ্ঞতা। শামু বল, তুই বল, ঝামু, অরিন্দম। আমার তো সেইভাবে কিছু নেই, কিন্তু আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমরা শুটিং দেখেছি আর কি। যে ধর আমি সৌভাগ্যবান উত্তম কুমারের শুটিং দেখেছি, আমার সুপ্রিয়া দেবের শুটিং দেখেছি, এছাড়া আরো সাবিত্রী চট্টোপাধ্যায়ের শুটিং দেখেছি। তাই এটা দেখেছি যে উত্তম কুমার স্টুডিওতে থাকা মানে একটা অন্য পরিবেশ। যে তুই স্টুডিওতে ঢুকলেই বুঝতে পারবি যে আজকে উত্তম কুমারের শুটিং আছে। এই যে পরিবেশগুলো ছিল, এই পরিবেশগুলো দেখেছি। এবং লাস্ট আমার এখনো মনে যে অববধূ সুন্দরী, যে উনি যখন মারা যান আর কি, তারপর 2 দিন না 3 দিন বাদে আমরা যখন স্টুডিওতে ঢুকি, তা সেই সময় থেকে অববধূ যে ফ্লোরটা
তখন কিন্তু ভাঙেনি, সেইভাবে সেই অবস্থায় পড়ে আছে। এমনি টাইপের অনেক রকম এক্সপেরিয়েন্স। আমরা বন্নিশিকা দেখেছিলাম উত্তম কুমারে, মোমবাতি বলে একটা ছবি আছে, শুটিং দেখেছিলাম। তারপরে কলঙ্কিনী কঙ্কাবতী। এখন এই তখন একটা আলাদা অ্যাটমসফিয়ার ছিল, পরিবেশ ছিল অনেক রকম। তারপরে অনেক ভালো ভালো আর্টিস্টের, যেমন সুনীল বাবুর শুটিং দেখেছিলাম, অনিল চ্যাটার্জির শুটিং দেখেছিলাম। এখন জানি না কি রিসেন্ট কি হচ্ছে জানি না, সুতরাং সেটা বলতে পারো। কিন্তু আমার কিছু এই টাইপের এক্সপিরিয়েন্স আছে যে ভালো অভিনেতাদের আর কি অভিনয় দেখার সুযোগ হয়েছে। তুই বর্ণিশিকার শুটিং দেখেছিলি? বর্ণিশিকা কিন্তু হংসরাজের যে বছর রিলিজ করে, বর্ণিশিকাও কিন্তু সেই না, আমরা অ্যাকচুয়ালি ওই ইন বিটুইন শুটিং আর রিলিজের ফাঁকে যে 1-দেড় বছর ছিল, ওই সময়টা খুব স্টুডিওতে যাতায়াত করতাম। কেন আমার হ্যাঁ। এখনো মনে আছে তোর, যে বনিশিকা যখন শুটিং হচ্ছে উত্তম কত মেকআপ রুমে, তখন আমরা তখন ছোট, তখন দাঁড়িয়ে আছি ইয়ে করছি। না, ওই সময়টা মানে উত্তম কুমার যখন বেকার রুমে, তখন অন্য আর্টিস্টদের শট হচ্ছে। হ্যাঁ সেটা না, আমরা সেই সময় ভেতরে ঢুকে সেই সব শট গুলো দেখছি। দেখেছিলাম। আর তরুণ কুমার ওই ল্যাসও করছে, মানে একবার ওনার কাছে যাচ্ছে, একবার ভেতরে এসে ইয়ে করছে। হঠাৎ উনি একটা সেই আমাদের পাইলট ইয়ের মতো, পুলিশের পাইলট ইয়ের মতো উনি হট করে এলেন, এসেই বললেন দাদা আসছেন, দাদা আসছেন, দাদা আসছেন। আর দাদা আসছেন, দাদা আসছেন মানে পীযূষ বসুর সঙ্গে সঙ্গে ই করে যেখানে যে আছো প্যাক আপ, হ্যাঁ করে এই শর্ট রেডি কর, শর্ট রেডি কর, শর্ট রেডি কর করে আমি আর নিরু ওখান থেকে ধাঁ করে গিয়ে উত্তম কুমারের ওই মেকআপ রুমের পাশে একটা বেঞ্চে বসে পড়লাম। কখন বেরোয়, কখন বেরোয়, কখন বেরোয়, এই দরজা খুললো, এই আমার এখনো এই বেরোচ্ছে, আমার গায়ে কাটা দিচ্ছে উনি। হ্যাঁ, আর ওই সেই ফ্রেঞ্চ কাট দাড়ি, আর একটা ইয়ে যেটা থ্রি পিস পরে না, কোটটা পরে চুলটা এখানে ঝুলছে, উত্তম কুমার বেরোচ্ছে, সঙ্গে সুপ্রিয়া দেবী। এবার আস্তে আস্তে সিকিউরিটি নিয়ে সোজা চলে গেল। সিকিউরিটি মানে তখন তার হিসেব ছিল না, তখন ছিল প্রডিউসার, সঙ্গে সঙ্গে যেত আর কি, বুঝতে পেরেছিস? আর সেই ফাঁকে আমার মনে আছে অরবিন্দ মুখোপাধ্যায় কোথা থেকে যেন একটা এলেন, এসে কি একটা ওকে বলতে গেলে চলে গেল। এরকম জাস্ট মানে এরকম করে। আমাদের প্রডিউসার বলছে রাত্রিবেলা নাইট শুটিংও আছে না, অলিভিয়া ছিল বাংলাদেশের, অলিভিয়া। হ্যাঁ অলিভিয়া। আমি তার কলঙ্কিনী কঙ্কাবতী দেখেছি, উত্তম কুমার, শর্মিলা, মিঠুন চক্রবর্তী, তখন না ছিল। এখন জানি না, এখন তুই আরো বলতে পারবি পরিবেশ কি হয়েছে। আচ্ছা, তুমি হংসরাজ ছাড়া, নিরু ছাড়া আর কিছু করনি? না, আমি হংসরাজ ছাড়া ছবি করেছি, বাতাসি বলে একটা ছবি করেছিলাম। আচ্ছা, আর আমি ওই উমা দত্ত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা। আর মানিক চাঁদ করেছিলাম শক্তি ঠাকুরের সঙ্গে। এই আর কিছু সেইভাবে না, সন্তু মুখোপাধ্যায় বিচার বিচার করে ওটা। আরে বিচারে তো একটা ভালো গল্প আছে। বিচারে আমি সব শুটিং করতে যাও, কোথায় এই জায়গাটা, ওই লাউহাটি, রাজারহাটের ওইদিকে। এবার আমরা যে দুজনে সেই ধুতি আর বাংলা শার্ট পরে দাঁড়িয়ে আছি, আর মুনিশ দা ক্যামেরাম্যান, বুঝলি তো। এবার দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকতে থাকতে সন্তু মুখার্জি আর হচ্ছে তোর আরে ওই তনুশ্রী শঙ্কর হচ্ছে তোর হিরো হিরোইন। এবার আমাদের না পুরো ঘিরে রেখেছে সব লোক, গ্রামের লোক। আমি আর সামনে দাঁড়িয়ে আছি, তখন আমার দাঁড়িয়ে হয়েছে, মানে ওদেরকে কেউ দেখছে না, আমাদের না গোল করে ঘিরে হাঁ করে দেখছে। আর সন্তুদা একা। হঠাৎ সন্তু মুখার্জি মনীষ দাকে বলছে যে মনীষ ইয়া খারাপ ভিড় করছে, বলি তোর সঙ্গে আলাপ হয়নি? বললো না। বললো আরে এ তো হংসরাজের আর্টিস্ট রে। বললো আচ্ছা আচ্ছা, বলে চল আলাপ করি। তখন মনীষ দা আমাদের আর সঙ্গে নিয়ে তখন আলাপ। সে একটা দিন গেল। হংসরাজ মানে হংসরাজ, ক্যামেরাম্যান। অজিতবাবু ছবিটা, বিচার ছবিটা অজিতবাবু ছিল ওটা। আর এখন কেমনি পরিবেশ হচ্ছে স্টুডিও। না, তাহলে আমার কথাতে আসতে হয়। হংসরাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, কারণ তার আগে আমি তো আরো অনেকগুলো ছবিতে অভিনয় করেছিলাম, তো সেই অভিজ্ঞতার কথা একটু তোদের বলি। বল 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 শুনি। সামুদার লাইফস্টাইলে বলতে এসে এটা যদি অরিন্দমের লাইফস্টাইল বলতে শুরু করি, তাহলে সেটা প্রোগ্রামটাকে সব উল্টোপাল্টা হয়ে যাবে, আর সেই প্রোগ্রামটা একটা পর্বে সীমাবদ্ধ থাকবে না। তো সেই কারণে কিছু কিছু ঘটনা বলবো। আসলে হংসরাজে আমরা সব কচিকাচার দল তো বেশি ছিলাম, কিন্তু তার সঙ্গে যারা ছিলেন, যেমন শ্রদ্ধেয় কালী বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় জওহর রায়, শ্রদ্ধেয়া সন্ধ্যা রানী, তারপরে শ্রদ্ধেয়া সাধনা রায়চৌধুরী, শ্রদ্ধেয়া বিনতা রায়, এরা সব কিন্তু স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত প্রথিতযশা সব শিল্পী। তো সৌভাগ্যবশত এদের সঙ্গে অধিকাংশের সঙ্গেই আমার আগে মুলাকাত হয়ে গেছে, কারণ আমার হংসরাজ আমার 16 নম্বর ছবি। তার আগে 15খানি ছবিতে, এর মধ্যে যেমন ধরুন আমার মা, সন্ধ্যা মা, আমি সন্ধ্যা মা বলতাম, এই সন্ধ্যা মার সঙ্গে আমি সংসার ছবিতে, সচিমার সংসার ছবিতে, এই ছবিগুলোতে অভিনয় করেছিলাম। সুতরাং তাঁর সম্বন্ধে বা তাঁর সঙ্গে অভিনয় করার যে অভিজ্ঞতা আমার রয়েছে, সেটা খুব চমকপ্রদ।
তার কারণ সব জায়গাতেই কিন্তু তিনি আমার মা। তার ফলে তাকে আমি মা ডাকতাম, সন্ধ্যা মাই ডাকতাম। আর তার বাড়িতে আমার তো বটেই, আমাদের পরিবারের নিয়মিত যাতায়াত ছিল। তো সেই সূত্র ধরে হংসরাজে যখন এসে মায়ের সামনে এলাম, তখন সেই জড়তা তো ছিল না। একটা কথা ইতিমধ্যে বলে রাখি, আপনারা এইরকম আমার প্রচুর অভিজ্ঞতার কথা সম্প্রতি এই হংসরাজের 50 বছর উপলক্ষে আমার মোটামুটি হংসরাজের শুটিং এর অভিজ্ঞতা এবং তার সঙ্গে বাকি আমার শিল্পী জীবনের ওই পর্যন্ত যা অভিজ্ঞতা, সেই নিয়ে একটা বই বেরোচ্ছে, সেখানে আপনারা বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন। আহ কিন্তু আজকে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই যে আহ সন্ধ্যা রানী, উনি যে কি পাওয়ারফুল একজন অভিনেত্রী ভাবা যায় না। এরকম ঘটনাও ঘটেছিল যে সংসার ছবিতে অভিনয় করতে গিয়ে আমার দু প্রান্তে দুই বাঘা বাঘা শিল্পী, এক প্রান্তে সন্ধ্যা রানী আর এক প্রান্তে সাবিত্রী চট্টোপাধ্যায়। এবারে তারা একটি আবেগঘন দৃশ্যে অভিনয় করছেন, সে অভিনয় এমন একটা জায়গায় পৌঁছেছিল, আর সেই যে শটটা নেওয়া হয়েছিল সেখানে লাস্ট সংলাপটা ছিল আমার। আমার দুর্ভাগ্য ভাবুন, আমি ওদের অভিনয় এরকম মুক্ত হয়ে এরকম করে এমন দেখছি, আমি পুরো শটটার শেষে আমার সংলাপটা গেছি ভুলে। এবং ওই প্রথম, মানে পুরো শটটা, তখনকার দিনে তো খাবলা খাবলা করে নেওয়া হতো না, পুরো মানে সেইভাবে রিহার্স করে শট নেওয়া হতো। তো পুরো শটটা আবার দিতে হবে, এত বড় একটা ইমোশনাল সিন। আমি ওই প্রথম এবং বোধহয় ওই শেষ সন্ধ্যা মায়ের কাছে একটা চড় খেয়েছিলাম যে আবার শটটা নিতে হবে। তো তাতে আমার খুব একটা, মানে সেটা কেন এত মনে আছে, তার কারণ হচ্ছে তাদের এই অভিনয় দেখে। তা পরবর্তী সময় যখন হংসরাজে অভিনয় করেছি, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এমন ভাবে তৈরি হয়ে গেছিল, যার ফলে যদি আপনারা শেষ দৃশ্যের কথা মনে রাখেন, শেষ দৃশ্যে যখন মায়ের সঙ্গে মিলন হচ্ছে, সেটা সত্যি সত্যিই মায়ের সঙ্গে মিলন হচ্ছে এবং মনে হয়েছে। এটা আমার ক্ষেত্রে খুব কাজে দিয়েছিল, কারণ ইতিপূর্বে কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার অভিনয়ের অভিজ্ঞতা ছিল যুগমানব কবির বলে একটি ছবিতে, সেখানে উনি আমার বাবা ছিলেন। তো সেই সেই সূত্র ধরে তার সঙ্গে আমার অভিনয়ের অভিজ্ঞতা। এছাড়া জহর রায়, জহর মামার সঙ্গে তো আমার ছোটবেলা থেকে সম্পর্ক। কিরকম সম্পর্ক? জহর মামা, আমি যখন ছোটবেলায় খুব ফাংশন করতাম, রাত জেগে জেগে ফাংশন করতাম। তো জহর মামার এটা ভীষণ অপছন্দের ছিল। এই অপছন্দের থাকার ফলে একদিন আমার মাকে উনি প্রচন্ড বকাবকি করেন যে আমাকে এরকম রাত জাগিয়ে জাগিয়ে ফাংশন করানো হচ্ছে বলে। এবং পরবর্তী সময় এমন দাঁড়িয়ে গেছিল যে যখনই শুনতাম যে ফাংশনে জহর মামা আছে, আমার মা আমাকে নিয়ে টুক করে আড়ালে চলে যেত, আমরা আবার বকুনি খেতে হবে। তো এইভাবে জহর মামার সঙ্গে আমার আলাপ। ফলে এখানেও জহর মামার সঙ্গে যখন পাঠ করেছি, ছোটখাটো অনেক কিছু উনি তো ওরকম অ্যাড করতেন। তো সেইগুলো হয়ে গেছে কি, মানে হংসরাজের সাফল্যটা, এই সাফল্যটার মূল কারণটা কি জানেন? আমাদের সেই ছোট বড় যে শিল্পী হোক, তাদের সঙ্গে আমাদের জেলটা এত সুন্দর, এত জেল করে গেছিল যে যার ফলে আমাদের পারফরমেন্সটা প্রত্যেকেরই একদম জড়তাহীন হয়েছিল। আপনারা যদি হংসরাজ আবার নতুন করে দেখেন, দেখবেন প্রত্যেকের পারফরমেন্স অত্যন্ত স্বতঃস্ফূর্ত। তো এটা হয়েছিল কিন্তু টিম স্পিরিটের ফলে। আর এদের মধ্যে এই যাদের নাম বললাম, তারা ছাড়া আমার পূর্ব অভিজ্ঞতাটা অনেকটাই ছিল। আর এই অভিজ্ঞতার সঙ্গে আমার জীবনের প্রথম ছবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা, তার সঙ্গে আমার মানে তার ছোটবেলার চরিত্রে অভিনয় করে আমার যাত্রা শুরু হয়েছিল। যদিও যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলা, সেই তার সঙ্গে আমার কোনো সরাসরি দৃশ্যত থাকার কথা নয়, কিন্তু পরবর্তী দুটি ছবিতে, কখনো মেঘ এবং সাবরমতী, এই দুটি ছবিতে একদম সরাসরি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয়ের সুযোগ ঘটেছিল। কারণ কখনো মেঘে আমি একটি ছেলের ভূমিকা অভিনয় করেছিলাম, সেটা ওনার ছেলে নয়, আমি ওনার কানের কাছে বন্দুক ফাটিয়ে কানে তালা ধরিয়ে দিয়েছিলাম। সেই কারণে উনি আমাকে ধরে এনে, সেটা দার্জিলিং এ হয়েছিল সেই শুটিং, আমাকে ধরে এনে উনি আবার নালিশ করেন আর কি অঞ্জনা ভৌমিকের কাছে। আর পরের ছবিতে একদম সরাসরি ওনার ভাগ্নে। তো সেইখানে আমার একটা বিখ্যাত সংলাপ ছিল, যেই সংলাপটি পরবর্তী সময়ে খুব জনপ্রিয় হয়েছিল ওই ছবিটির সংলাপ, যে
সুপ্রিয়া দেবীকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে উনি আসছেন, তখন আর বাসে দেখা হয়েছে, সুপ্রিয়া দেবী বাড়ি থেকে পালিয়ে গেছেন, বাসে দেখা হয়েছে, সুপ্রিয়া দেবী সেটা বলেননি। আর উত্তম কুমার তাকে কি করবে, কোথায় একটা মহিলাকে ফেলে চলে যাবে, সেই জন্য উনি বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিতে নিয়ে এসেছেন। এবং রাত্রিবেলা আমার পাশে ভানু বন্দ্যোপাধ্যায়, দরজাটা খুলেছি এবং দেখি, আর উত্তম কুমার ওখানে আমার মামার ভূমিকা অভিনয় করেছিলেন, দেখি আমি দরজাটা খুলে উত্তম কুমার আর সুপ্রিয়া দেবী দাঁড়িয়ে, আমি দেখে হেসে হেসে, মা মা দেখো দেখো মামা মামি এনেছে। দেখো উত্তম কুমার ডালেছেন, মামা মামি এনেছে, বকবে। তো এরকম এরকম শাড়ি যে মা মা দেখো মামা মামি এনেছে, এটা ভয়ঙ্কর জনপ্রিয় হয়েছিল সেই সময়। এটা তো টাং টুইস্টার হয়ে গেল রে। অ্যাবসলিউটলি, মা মা মামা মামি এনেছে। তো সেইটা খুব জনপ্রিয় হয়েছিল। আর উত্তম কুমারের সঙ্গে আমার প্রচুর স্মৃতি, প্রচুর স্মৃতি। সেই স্মৃতি বলতে গেলে আমি আগেই বলেছি, সেটা সামুদার লাইফস্টাইল না হয়ে অরিন্দমের লাইফস্টাইল হয়ে যাবে। তো সেইগুলো আপাতত সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। আর এছাড়া বিনতা রায়, সাধনা রায়চৌধুরী, সাধনা রায়চৌধুরীর সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে একটা খুব আহ, ঘটনা ঘটেছিল, যে পরবর্তী সময় কিন্তু আমি ওর স্বামী শেখর চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় শেখর চট্টোপাধ্যায়, তার সঙ্গেও আমার অভিনয়ের সুযোগ ঘটেছিল এবং তার সঙ্গেও অনেক রকম গল্প হতো। আর সাধনা মাসি আর বিনতা মাসি, এদের দুজনকেই দেখেছি, এরা অত্যন্ত মানে কি বলবো, খুব মানে খুব শিক্ষিত, সুন্দর একটা ব্যক্তিত্ব ছিল তাদের দুজনের মধ্যেই। এবং খুব পরিশীলিত একটা যেরকম অ্যাপিয়ারেন্স হয়, দুজনের মধ্যেই কিন্তু অদ্ভুত, দুই বোন তারা, দুজনের মধ্যেই কিন্তু এই এই ব্যাপারটা ছিল। এবং সত্যি সত্যি যখন উনি গানের দিদিমণি হয়ে আমাদের সঙ্গে মজা করছেন, সাধনা রায়চৌধুরী যখন শামুর মা করেছিলেন, তো শামুর মা হিসেবে যেরকম স্নেহপ্রবণ হওয়া উচিত, সেই সব জায়গাগুলো, সেগুলো এত মর্মস্পর্শী ছিল। তো এই অভিজ্ঞতাগুলো আজও ভুলতে পারিনি, আজও ভীষণভাবে মনে আছে। আপনাদের আবার বলি যে প্রচুর প্রচুর এরকম কাহিনী আপনারা আমার ওই বইটিতে, যে বইটি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, বইটির নাম খুব সম্ভবত ঠিক হয়েছে যে সাদা কালো স্মৃতি, এই বইটিতে আপনারা পড়তে পারবেন। তো আমি আর বকবক করব না, এবার ওভার টু শামু। শামু এবার পরবর্তী যে অভিজ্ঞতার কথা শামু বলবে। আমার অভিজ্ঞতা যদি বলতে হয়, তাহলে প্রথমেই মনে পড়ছে হংসরাজে যে সমস্ত সেই তখনকার দিনে সিনিয়র আর্টিস্টদের সঙ্গে আমরা কাজ করেছিলাম, তার মধ্যে প্রথমেই ছিলেন গানের দিদিমণি শ্রীমতী বিনতা রায়। বিনতা রায় এক সময়কার যশস্বী অভিনেত্রী ছিলেন এবং সেগুলো অজিতদাই আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন যে দেখো এনার এই পাস্ট হিস্ট্রি হচ্ছে এই অমুক তমুক। তো এইগুলো দেখে দেখে আমরা তখন জানতাম, শিখতাম, এই বাংলা ছবির ইতিহাসকে জানতাম। তো সেই বিনতা রায়কে সামনে থেকে দেখে যখন আমরা ওই সেই হংসরাজ পাশ করেছে কিনা সেই জায়গাটা আমরা যখন আমি, বসন্ত এবং হংসরাজ গিয়ে আকাশবাণীর মধ্যে ঢুকছি, সেই জায়গায় ওনার যে অভিনয়, তো সেইখানে মাঝে মাঝেই কেটে কেটে নানা রকম শট হচ্ছিল এবং উনি স্নেহপরায়ণ হয়ে আমাদের সঙ্গে ভীষণ সহযোগিতা করেছেন। কিছু কিছু কাট হচ্ছিল কিন্তু উনি একদমই বিরক্ত হচ্ছিলেন না। উনি বলছিলেন এত ছোট ছোট ছেলেরা সমস্ত পাঠ করছে, আমি তো অবাক হচ্ছি, কি সুন্দর এরা করছে, তোমরা তোমাদের মতো সময় নাও, আমার কোনো চিন্তা নেই, তোমরা করো। এবং তারপরে হঠাৎ হয়তো মাঝখানে লাঞ্চ টাইম হয়ে গেছে, এরই ফাঁকে আবার ওই সাধনা রায়চৌধুরী করেছিলেন আমার মায়ের পার্ট। তো লাঞ্চ টাইমে আমি দেখতাম যে বিনতা রায় বলুন বা সাধনা রায়চৌধুরী বলুন, আগে এই ছেলেরা খেয়েছে তাহলেই আমরা লাঞ্চ করব, কারণ ওরা না খেলে আমরা খেয়ে নেবো না আগে, এই সমস্ত করে মানে একটা ওই যে স্নেহ বাৎসল্য, স্নেহপরায়ণতা, এটা ভীষণ একটা দাগ কাটে এবং আমরা সত্যি মোহিত হয়েছিলাম। এছাড়া আমরা কামু মুখোপাধ্যায়ের সঙ্গেও কিছু অ্যাক্টিং করেছিলাম। আপনারা তো জানেন যে ডনির সেই মানে গুন্ডা অ্যাপয়েন্টমেন্ট, তো তার মানে আমাদের এই হংসরাজে যখন শুটিং হচ্ছে তার ঠিক কিছুদিন আগেই সোনার কেল্লা রিলিজ করেছিল এবং সেখানে উনি মন্দার বোসের চরিত্র অভিনয় করে খুব সেই সময় জনপ্রিয় ছিলেন। তো অজিতদা একদিন বললেন যে তোমরা কামু মুখার্জিকে চেনো? আমরা এক বাক্যে বলে উঠলাম হ্যাঁ সোনার কেল্লা দেখেছি। তো বলে সেই মন্দার বোসের সঙ্গে তোমাদের অভিনয় করতে হবে। আমরা তো শুনে বাবা, মন্দার বোসের সঙ্গে, তারপর কামুদার সঙ্গে সেই ইয়ে অভিনয়, কামুদা এরকম করে একটা ছোড়া বার করে দেখাচ্ছে, আমি আঁতকে উঠছি, সেগুলো সত্যি মানে দারুণ, মানে এখন রোমাঞ্চ
বিরক্তকর লাগে, মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবং তখন কি ছিল, আমরা ছোট ছিলাম তো আমাদের সবার সঙ্গে মিশে যেতাম, মানে অনায়াসে এই কামুদা কি করেছেন না করেছেন, কামুদার সঙ্গে আমরা গল্প করছি, আর ওরাও আমাদেরকে যথেষ্ট অ্যাকসেপ্ট করতেন। মানে এই ব্যাপারগুলো ছিল, মানে তখন তো কোনো মনের মধ্যে কোনো ইগো নেই, কোনো জড়তা নেই। তো এর পরবর্তীকালে হংসরাজের পরে ব্যতিক্রম নামক একটি ছবিতে আমি আর বসন্ত, আমরা দুজনে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলাম এবং 7 দিন ধরে আমরা টেকনিশিয়ানসের শুটিংও করেছিলাম। তো সেইখানে আমাদের মা বাবার চরিত্রে যথাক্রমে ছায়াদেবী এবং সত্য বন্দ্যোপাধ্যায়, আর কাকার চরিত্রে ছিলেন অনুপ কুমার। তো সেখানেও যথেষ্ট অভিজ্ঞতা হয়েছিল। আর সত্য বন্দ্যোপাধ্যায়ের ছেলের সঙ্গে আমি স্কটিশ চার্চ স্কুলে পড়তাম, তো আমার সহপাঠী ছিল একই ক্লাসে, তো যার জন্য আমি মেসোমশাই বলতাম। তো সেটে যখন উনি দেখলেন যে আমি এসছি, তখন বলে, আরে তুমি? তো আমি বললাম, হ্যাঁ মেসোমশাই। তো তখন আমাদের ডিরেক্টরকে উনি বলছেন যে, আরে আমার ছেলের বন্ধু, এর যেন কোনো অসুবিধে না হয়। তো এই যে মানে একটা ছোটদেরকে ওনারা যেভাবে অ্যাকসেপ্ট করতেন। আর ছায়াদেবী একটু গম্ভীর প্রকৃতির ছিলেন, মানে উনি যখন শর্ট হতো তখন আসতেন, এবং তখন মায়ের যে চরিত্র তখন সেইগুলো করতেন। কিন্তু অন্য সময় একবার আমি ছায়াদেবীর মেকআপ রুমে ঢুকে গেছি, তো ওখানে তখন চোখ বড় বড় করে উনি চাইছে, ওই যে এটা কে? ওরা বললো যে আপনার ছেলের ভূমিকা। ও আমার ছেলে, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। তো এইরকম। আর অনুপ কুমার সে মারাত্মক। অনুপ কুমারের একটা সিনে অনুপ কুমার আছেন, আর বসন্ত আর আমার ডায়ালগ চলছে, অনুপ কুমারের কোনো ডায়ালগ নেই। হ্যাঁ, তো লাস্টে কি হয়েছে, আমাদের যেই ডায়ালগ শেষ হয়েছে, আমাদের মাথা দুটো উনি কোলের মধ্যে চেপে ধরে নিজের মুখটা বাড়িয়ে দিয়ে এমন একটা ভঙ্গিমা করলেন যে মানে দর্শকের পুরো আকর্ষণটা ওইদিকে চলে যাবে। পরে কাট যখন হলো, তখন ডিরেক্টর বললেন যে, আরে অনুপদা এটা তো ছিল না। বলে, আরে আমার সিনে যে যাই করুক, শেষ কথা বলবো আমি। তো তখন আমরা হো হো করে হেসেছিলাম, এবং পরে বুঝেছিলাম যে উনি কি মারাত্মক, মানে এই যে সিনেমাটিক মানে সেন্সগুলো, এগুলো কত মারাত্মক ছিল। আর একটা কথা না বললেই নয়, আমি পরবর্তীকালে একটা সময় অফবিট নামক একটি নাট্য দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম, যেটার কর্ণধার ছিলেন শ্যামল ঘোষাল, মানে চৈতী ঘোষালের বাবা। সেই শ্যামল ঘোষালও একসময় খলনায়কের চরিত্রে রূপদান করতেন, এবং সত্যজিৎ রায়ের অনেক ছবিতে উনি অভিনয় করেছিলেন। তো উনি একটি দল করেছিলেন অফবিট, এবং তার উপদেষ্টা ছিলেন শ্রীমতী তৃপ্তি মিত্র। তো এইরকম একটা গুরুগম্ভীর পরিবেশে গিয়ে ঠাকুরদা নাটকে আমরা অভিনয় করেছিলাম। কিন্তু সেই সময় মুশকিলটা হয়েছিল যে আমি কর্পোরেট সার্ভিসে অলরেডি ঢুকে গিয়েছি। তো ওইখান থেকে ছুটি করে এসে রিহার্সাল করা এবং শো করা খুব দুষ্কর ছিল। তো একদিনের একটা ঘটনা বলছি, মানে মারাত্মক ঘটনা। তো সেটা হচ্ছে যে আমাদের শো, কলা মন্দিরের শো 6:30টার শো, আর আমার অফিস ছুটি হতো তখন 4:30টার সময়। তা আমি ওদের বলেছিলাম যে আমি ঠিক 5:15টার মধ্যে পৌঁছে যাব। এইবারে সেই দিনকেই এমন সব ঘটনা ঘটছে যে আমি অফিস থেকে কিছুতেই ছাড়া পাচ্ছি না। এদিকে আমি যাদের ইনভাইট করেছি সেসব সতীর্থরা বন্ধুরা সমস্ত চলে গেছে হলে। এবার তখন তো মোবাইলের যুগ নয় যে আমাকে কেউ ধরতেও পারছে না, আর আমি অফিস থেকে বেরোতে পারছি না। আমার তো মানে প্রচন্ড টেনশন হচ্ছে, আর আমি শুধু ভাবছি তৃপ্তি মিত্রর মতো বিয়ে রয়েছেন ওখানে, আর্টিস্ট রয়েছেন, শ্যামল ঘোষাল রয়েছেন, চৈতি তখন খুব ছোট, সেও করেছিল, কিন্তু ওরা কি ভাবছেন আমাকে। তো এরম হলো যে লাস্টে মানে আমার বসকে আমি জোর করে বলে অর্ধেক কাজ ফেলে রেখে ওখান থেকে আমি সেদিনকে বেরিয়ে গেলাম। বস তখন বলছে, তুমি আগে বললে না কেন, ছি 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 ছি, এ কি করলে, তুমি যাও, আমাদের নাম খারাপ করবে বলে আমি বাইরে গিয়ে একটা ট্যাক্সি ধরে সঙ্গে সঙ্গে গিয়ে কলামন্দির যখন পৌঁছি, তখন 6টা বাজে, দেখি মানে সমস্ত কর্মকর্তারা বাইরে পায়চারি করছে। বলছি, কি করলে, দিদির হার্ট অ্যাটাক হয়ে যেত, তুই যা করলে, চাও 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 গিয়ে মেকআপ করে তোমার পার্ট মুখস্থ, হ্যাঁ হ্যাঁ তুমি উতরে দাও, তারপরে গিয়ে দেখা করো। তারপর যাই হোক সেই নাটকটা তো উতরে ফুতরে দিলাম। হ্যাঁ, গিয়ে তারপরে গিয়ে তৃপ্তিদির পা জড়িয়ে ধরে বসে, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। সে উনি কথা বলতে পারছেন না, উনি এত ভেতর থেকে। যাই হোক, তারপরে যে আমি যে কোনো পার্ট ভুলিনি এবং সমস্তটা ঠিক মতো করেছি, এটাতে উনি স্যাটিসফাইড হয়েছিলেন। হয়ে আমাকে একটাই বললেন যে, বাসুদেব তুমি একটা কথা শোনো, তুমি দু নৌকোয় পা দিয়ে চলো না, আইদার তুমি চাকরি করো আর না হলে এই জগতে এসো। এরকম ভাবে আমাদেরকে এরকম মানে এত চিন্তার মধ্যে রেখো না, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, তো সেইটা আমার কিন্তু খুব মনে লেগেছিল সেদিনকে। যদিও এর পরেও আমি কিছু কিছু কাজ অনেক করেছি, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যদি প্রপার ছুটি না পাই বা ইয়ে না পাই, বা এরকম বড় বড় দলের সঙ্গে হয়তো আমার যুক্ত থাকা মুশকিল,
সেই জন্য ক্রমশ সেই সব দল থেকে আমি সরে এসেছিলাম। এই আমার অভিজ্ঞতা। স্ত্রী ছবিতে তুই সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার দুজনের সঙ্গেই কাজ করেছিস, আর সেই বিখ্যাত ডায়ালগ একটু বল। উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনের একসঙ্গে, দুজনের সঙ্গে অভিনয়, এটা সত্যি খুব বিরল ব্যাপার ছিল। এবং তুই কি জানিস যে ওখানে স্ত্রীতে আমার আরেকটি বিখ্যাত সংলাপ ছিল, যেটি পরবর্তী সময় একটা সার্ভে হয়েছিল যে বাংলা ছবির বিখ্যাত সংলাপ বলে, প্রচুর সংলাপ একটা ছিল, তার মধ্যে আমার সংলাপটিও কিন্তু তার মধ্যে ছিল। সংলাপটা জানিস না কি ছিল? চৌধুরীর পো মাল খায় চোঁচো। হ্যাঁ, কারেক্ট। এই সংলাপটি সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, এবং আমি যখন রাস্তাঘাটে যেতাম, ঘুরে বেড়াতাম, তখন সবাই মানে এমনি সাধারণ মানুষ বলতেন, এই চৌধুরী পো যাচ্ছে, চৌধুরী পো যাচ্ছে। এটা খুব খুব হতো। তো স্ত্রীতে তো যে অভিজ্ঞতা, দুজনের সঙ্গে পাঠ করারই অভিজ্ঞতা, ওখানে সৌমিত্র মামার আমাকে চড় মারার দৃশ্য ছিল, যে সৌমিত্র মামা তো ছোটবেলা থেকেই আমাকে অত্যন্ত স্নেহ করেন। তো চটটা মেরে বাজে, বাবা তো লাগেনি তো, না না লাগেনি, কিছু লাগেনি, ওরকম ছিল। আর উত্তম কুমারের সঙ্গে যে দৃশ্য ছিল, যেখানে সৌমিত্র মামার সম্বন্ধে আমি নালিশ করছি যে বাবা বাবা ক্যামেরা বাবু আমাকে চড় মেরেছে, আমাকে বন্ধুদের সামনে অপমান করেছে বলে আমি কান্নাকাটি করছি, দিয়ে এরকম একটা সিকোয়েন্স ছিল। তো সেইখানে উত্তম কুমার উনি পুরো শটটা দিলেন আমার সঙ্গে, দিয়ে পরবর্তী সময় সুপ্রিয়া দেবীর কাছে শুনেছিলাম, আমি মামা আর সুপ্রিয়া মাইমা বলতাম, তো শুনেছিলাম যে দাদা খুব প্রশংসা করছিলেন তো তোমার। কেন? বললো যে আমি যখন শুয়ে আছি, আমি হাতটা এরকম ফেলে শুয়ে আছি, কিন্তু ও যে আমার হাতের ওপর পড়লো, একদম কোনো রকম দ্বিধা না করে স্ট্রেট হাতের ওপর এসে পড়ে বাকি শটটা দিল। তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে, যে কোনো আড়ষ্টতা নেই। তো এটা তো আমার কাছে একটা বিরাট পাওনা। মানে এক একজন ভগবান দেন না, মানে ও অরিন্দম প্রথম থেকেই একটা সিনেমাটিক অ্যাক্টিং এর জন্য তৈরি হয়েই জন্মেছিল আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি অরিন্দমের কাছ থেকে তো বহু কিছু শোনার আছে, কিন্তু আমরা এবার একটু স্বর্ণালীর কাছে চলে যাই। স্বর্ণালী মানে যে টিআর রোল করেছিল, তার থেকে শুনে নি কিছু তার অভিজ্ঞতা। ওর আরো সব দুর্দান্ত অভিজ্ঞতা আছে। হ্যাঁ। আমি ওকে বলবো ছবির থেকে ও মঞ্চের অভিজ্ঞতার কথা বলুক, সেটা মানে অবিস্মরণীয় অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা, সেরকম সৌভাগ্য আমারও হয়নি। তাহলে সেটা আমরা শুনে নিই। এই হংসরাজের 50 বছর উপলক্ষে আজকে শামুদাস লাইফস্টাইলে আমরা সব এসেছি। তো ওরা তো শামুদা দাদা তো যা বলার সব বলে দিয়েছে, এইগুলো বলে আমি আর মানে সময় নষ্ট করছি না। তবে একটা কথা বলবো, এখানে হংসরাজে অভিনয় করতে গিয়ে জহর মামা কি কালী ব্যানার্জির সাথে আমিও ফেস করেছি, এবং জহর মামা একটা খুব মজার জিনিস করতো, টিয়াতে একটা নাকের নোলক আমার ছিল, সেই নোলকটা এমন ছিল মানে মনে হতো যেন একটা মুড়ি ঝুলছে। আর জহর মামা ওটাকে খুব মজা করে ছোটবেলা আমার মনে আছে বলেছিলেন যে বাবা তুই এরকম নাকের সাথে মুড়ি দিয়ে সর্দি দিয়ে কি খাচ্ছিস, ওটা চি 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 বাবা খুব বাজে লাগছে কিন্তু। তো যাই হোক, এরকম টুকরো এরকম মজা, তখন এদের থেকে আমি অনেকটাই ছোট, তো এগুলো একটু মনে পড়ে। আর সন্ধ্যা রানীকে যেরকম সন্ধ্যা মাকে আমিও মা বলতাম, দাদা জানি মা বলতাম, আমিও মা বলতাম। তো হংসরাজের স্মৃতি তো যা আছে সেটাগুলো সব আর বলছি না। আমার যেটা সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে ছোটবেলা থেকে মঞ্চ অভিনয়, যেটা মানে আমি তখন খুবই ছোট, আমার সিনেমার আগে কিন্তু মঞ্চ অভিনয় শুরু। আর এবং সেই অভিনয় আমি করেছি শ্রদ্ধা সাবিত্রী চ্যাটার্জির সাথে। আমি সাবিত্রী মাসি বলি, তার সাথে আমার এখনো যোগাযোগ আছে। শামুদাস লাইফস্টাইলে আমি মনে হয় কিছু কথা হয়তো সাবিত্রী মাসিদের কথা বলেছি, এবং ওখানে ওই বিন্দুর ছেলে নাটক করতাম, এবং ওনাদের সাথে এক মঞ্চে অভিনয় করা একটা মানে বিরাট অভিজ্ঞতা আমার কাছে, এবং প্রচুর কলস হতো, সেই কলসগুলো করতাম, আনন্দ করে যেতাম। এবং আমি জানি না, এখন অনেকে আমাকে বলে যে কেন এখন করো না, আমার ঠিক এখন ইচ্ছাও করে না সত্যি কথা মানে করতে। তখন ওনাদের সাথে অভিনয় করে এত নিজের মতো, নিজের মায়ের মতো থাকতাম। কলস যখন যেতাম সাবিত্রী মাসির নিজে পাশে বসিয়ে, যদি আর তখনকার দিন ওই চটিতে সব একসাথে বাসে করে আমরা যেতাম, এবং চটিতে মানে খাবার আসছে থালায় করে, সাবিত্রী মাসি পাশে বসিয়ে রেখে এক থালায় সাবিত্রী মাসি মানে নিজেও খাচ্ছেন রুটি তরকা, আমাকেও খাওয়াচ্ছে। এইগুলো মানে আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, এই স্মৃতিগুলো কিছুতেই মানে ভোলা যায় না।
তারপরে নববিধান স্বরূপ দত্তের সাথে করেছি। এরপরে যেটা আসে নাম জীবন, ওটা তো একটা মানে দারুণ অভিজ্ঞতা সৌমিত্র মামার সাথে করা। তো সৌমিত্র মামার সাথে নাম জীবন করতে গিয়ে একটা দেখেছি একটা কিভাবে যে তিনি মানে বলতে গেলে একটা নরম মাটির তালকে কিভাবে যে উনি তৈরি করেছিলেন ভাবা যায় না। এবং সেখানে চরিত্রটা ভীষণ ভীষণ ভালো ছিল, রুনি বলে চরিত্রটা ছিল। এবং সৌমিত্র মামার একটা এরকম লাল না মানে যখন রিহার্সাল দিতেন একটা লাল খেরো খাতা বলে ওগুলোকে, ওরকম থাকতো রুনির কিরকম ড্রেস হবে কিরকম কি হবে। এবং একটা জিনিস বলছি, সৌমিত্র মামা এতটা মানে কি বলবো মানে নিখুঁত ভাবে উনি করতেন। আমার ফ্রক কেনা হয়েছিল, সৌমিত্র মামা নিজে গেছিল এবং ফ্রকটা পুরনো দেখার জন্য বাড়িতে সৌমিত্র মামা শিরিষ কাগজ নিয়ে ঘষে ঘষে ফ্রকটাকে পুরনো করতেন। মানে এই রকম জিনিস আমি নিজের চোখের সামনে দেখেছি। তবে নামজীবন তো মানে প্রচুর মানে 1978 সালে 21শে ডিসেম্বর। আর একটা এই কথা বলতে গিয়ে আর একটা কথা বলি, হংসরাজের যেমনি 2026-এ 50 বছর হচ্ছে, 2027-এ আমার বাবা তারকনাথ ছবিটিও 50 বছর হচ্ছে এবং 2028-এ নামজীবনের 50 বছর। সেহেতু একদম মানে 3টে বছর আমার পর 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 50 বছর চলবে। তো যাই হোক, এই সৌমিত্র মামার সাথেও মানে অভিনয় করে অনেক অনেক কিছু শিখেছি। পরবর্তীকালে হয়তো স্টেজ যদি পেতাম হয়তো করতাম না। আর একটা বলছি, ঘটক বিদায় নাটকে সৌমিত্র মামাকে ডেকেছিল কিন্তু কোনো কারণে আমি ওই নাটকটা করতে পারিনি। আমার আরেকটা পরম সৌভাগ্য হয়েছিল নাম জীবন দেখতে শ্রদ্ধেয় পরিচালক শ্রী সত্যজিৎ রায় এসেছিলেন এবং আমাদের মেকআপ রুমটা লেডিস মেকআপ রুমটা কাশী বিশ্বনাথ মঞ্চে একদিকে ছিল আর সৌমিত্র মামার মেকআপ রুমটা আরেকদিকে ছিল। এবং যখন কেউ এরকম আসতেন তখন সব সৌমিত্র মামার কাছেই দেখা করতেন। এবং সত্যজিৎ রায় উনি এসে মানে আমাকে একদম এইভাবে দেখে মানে কি ভালো অভিনয় করেছে রুনির চরিত্রটি মানে ভাবা যায় না, মানে এইরকম ভাবে উনি নিজে প্রশংসা করেছিলেন। এবং তারপরে এসছিলেন উৎপল দত্ত মহাশয়, মানে উনিও এসে মানে আমি রুনি চরিত্রটা করেছি, উনি এসে পুরো মানে আমাকে যখন দেখেছে এসো মামুনি বলে একদম সে বুকে জড়িয়ে ধরেছেন। মানে আমার অভিনয় দেখে উনি এতটা ভালো লেগেছেন। এবং ওনার একটা পত্রিকা বেরিয়েছিল এপিক থিয়েটার, ওই পত্রিকাতে উনি রুনি সম্বন্ধে অনেক অনেক কথা লিখেছে। তো যাই হোক, এই সব অভিজ্ঞতাগুলো আছে। আর কি বলবো, সামুদার লাইফস্টাইল আপনারা দেখতে থাকুন, আমাদেরও ভালো লাগবে। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নীরু আমাকে হঠাৎ ধরিয়ে দিল যে একটা কথা তুই বল, ওই কামুদার সঙ্গে যে একটা ডায়লগ ছিল না আকাশবাণীর সামনে দাঁড়িয়ে, ওটা খুব মজার ঘটনা ঘটেছিল। আমি বসন্ত আমাকে কানে কানে বলছে যে চল আমরা ওইখানে যাবো, ওরা ছদ্মবেশে গিয়েছিল আর আমি একাই শুধু ছদ্মবেশ ধরিনি। আমি তাই বললাম না 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 ওই সমস্ত আমি পারবো না, কারণ তার আগে ওই দুর্গ সামন্ত একটা ছুরি দেখিয়েছে, শামুকে ছুরি দেখিয়েছে, শামু আটকে উঠেছে, শামু এপারে দাঁড়িয়ে আছে, ওরা গেছে ওই কামুদার ওখানে। এবং সেইখানে হংসরাজ তখন ওই একটা মেয়ে সেজে গেছে শাড়ি পরে। তো হঠাৎ সেইখানে ও যা ডায়লগ ছিল তো ছিল, হঠাৎ বোধহয় ওটা একটা ইনস্ট্যান্ট উনি বানালেন যে শাড়িটা ধরে, উনি তো ভেবেছেন সত্যি একটা মেয়ে এসছে, আরে এইটা কে এটা বলেই উনি শাড়ি ফাড়ি ধরে একটা টান মেরেছেন আর হংসরাজ ভয়েতে চার পাক ঘুরে শাড়ি ফাড়ি খুলে গেছে, আরে হাতে শাড়ি জমা রেখে নারী সব বলে অরিন্দম তখন ওই সায়া ইয়েটিয়ে পরে ও দৌড়ে এপারে আসছে। ওই সিনটা যে হিলারিয়াস হয়েছিল না, আর এসেই তখন বলছে আমার পেট মচড় দিচ্ছে আর আমি বলছি এই মরেছে। ওটা যা কমেডি হয়েছিল একখানা, দুর্দান্ত। আজকের এপিসোডটা আপনাদের কিরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমরা এই যে সবাই মিলে মাঝে মাঝে মিলিত হচ্ছি, আমাদের গল্প বলছি, মনে হয় এখানেই শেষ হলো না, আবার হয়তো ফিরে আসতে হবে। যাই হোক, আপাতত এই এপিসোডটি এখানেই সমাপ্ত করছি, কিন্তু যাওয়ার আগে আমি অরিন্দমকে বলবো একটা গান এই জন্য ও তৈরি করেছে, সেই গানটা আমরা সবাই মিলে গাই। 50 বছর ধরে বেঁচে আছে সবার ঘরে, দেখি 50 বছর ধরে বেঁচে আছে সবার ঘরে। খোকা খুকু বুড়ো বুড়ি আনন্দেতে যায় ঘড়ি।
আমাদের এই অনুষ্ঠানটার আগে কাল রাতে হঠাৎ শামু ফোন করলো, বললো যে আচ্ছা অনুষ্ঠানটার শেষটা যদি একটা গান দিয়ে হয়, তুই একটা গান তৈরি করে দেন। এত দুম করে এত মাঝরাত্রিরে গান তৈরি করবো? তো যাই হোক, ও ফোনটা রাখার পর আমি 6 লাইন লিখে ওকে পাঠালাম, সেটাতেও খুব ভালো হলো। বললো আচ্ছা সুরটা তো নিশ্চয়ই করে ফেলেছিস, কারণ একটা 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 করে বলছে। তো আলটিমেটলি সেই সুরটা করেও আমরা সেটা আজকে আপনাদের শোনাচ্ছি, দেখুন কেমন লাগে। জাদুতে সবাই মজে, আজও সেই হংসরাজে। জাদুতে সবাই মজে, আজও সেই হংসরাজে। জাদুতে সবাই মজে, আজও সেই হংসরাজে।